I'm not here in any other capacity. As a citizen of Bangladesh, on the first day of রাজধানী ঢাকার ফরেন সার্ভিস একাডেমি থেকে শুরু করে সেগুনবাগিচার পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিটি অলিন্দে এখন কেবলই চাপা গুঞ্জন আর ফাইলের খসখস শব্দ। ঘড়ির কাঁটা বলছে নতুন বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর কেটে গেছে মাত্র 5টি মাস, আর এই অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসের অন্যতম এক বৃহত্তম এবং সুদূরপ্রসারী অপারেশন রদবদল সম্পন্ন হতে যাচ্ছে। এটি কোনো রুটিন ওলট পালট নয়, আন্তর্জাতিক ভূরাজনীতির দাবার বোর্ডে নতুন সরকারের অত্যন্ত চতুর এবং স্বাধীন রণকৌশলের ঘোষণা। একযোগে দেশের পররাষ্ট্র সচিব এবং বিশ্বের সবচেয়ে সংবেদনশীল কূটনৈতিক স্টেশন নয়াদিল্লি, নিউ ইয়র্ক, লন্ডন এবং জেনেভার শীর্ষ নেতৃত্বে আনা হচ্ছে আমূল পরিবর্তন। কূটনৈতিক মহলে এই রদবদলকে কেবল বদলি হিসেবে দেখা হচ্ছে না, এটিকে দেখা হচ্ছে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় ঢাকার একটি নতুন মেগা ডক্ট্রিন হিসেবে। চলুন সোজা বাংলায় ডিকোড করা যাক কূটনীতির এই নতুন দাবার বোর্ডে কে কোথায় বসছেন এবং এর আড়ালে লুকিয়ে থাকা আসল ভূকৌশলগত সংকেতটি আসলে কি। কূটনীতিতে কোনো বদলি কাকতালীয় নয়, কে কোথায় বসছেন তা দিয়েই নির্ধারিত হয় আগামী দিনের বন্ধুত্বের গভীরতা। আর এই রদবদলের সবচেয়ে স্পর্শকাতর এবং আলোচিত অংশটি হল ভারতের রাজধানী নতুন দিল্লি। দিল্লি স্টেশনে বাংলাদেশের নতুন হাই কমিশনার হিসেবে পাঠানো হচ্ছে বর্তমান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামকে। দিল্লির সাউথ ব্লকে তাকে এমন এক সময়ে পাঠানো হচ্ছে যখন ভারত বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের অন্যতম এক সংবেদনশীল এবং ভঙ্গুর ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছে। তিস্তার পানি বন্টন চুক্তি যুগের পর যুগ অমীমাংসিত, সীমান্তে এখনও থামেনি সাধারণ নাগরিকদের হত্যাকাণ্ড, আর এর উপর যোগ হয়েছে ঢাকার সাথে চীনের শেয়ার্ড ফিউচার বা যৌথ ভবিষ্যৎ ঘোষণার নতুন রাজনৈতিক সমীকরণ। দিল্লি খুব ভালো করেই জানে বাংলাদেশ এখন আর একতরফা কোনো সমীকরণে হারছে না। ঠিক এই জটিল মনস্তাত্ত্বিক মুহূর্তে আসাদ আলম সিয়ামের মতো একজন কেরিয়ার ডিপ্লোম্যাট এবং শীর্ষ আমলাকে দিল্লিতে পাঠানো অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 15তম ব্যাচের এই দক্ষ কূটনীতিক এর আগে অস্ট্রিয়া, ফিলিপাইন এবং ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় পররাষ্ট্র সচিবের দায়িত্ব সামলানো সিএমের উপর তারেক রহমানের নতুন সরকার যে কতটা আস্থা রাখছে তা তাকে দিল্লির মতো হাই প্রোফাইল স্টেশনে পাঠানোর মাধ্যমেই স্পষ্ট। দিল্লিকে তোষামত করা নয়, বরং চোখের ইশারায় জাতীয় স্বার্থ আদায় করার এক কঠিন অ্যাসাইনমেন্ট নিয়ে জানা মিলছেন তিনি। এদিকে বর্তমানে দিল্লিতে দায়িত্ব পালনকারী এম রিয়াজ হামিদুল্লাহকে পাঠানো হচ্ছে জেনেভায় জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হিসেবে, আর জেনেভা থেকে নাহিদা সুবহানকে ঢাকায় ফিরিয়ে এনে ফরেন সার্ভিস একাডেমির রেক্টরের দায়িত্ব দেওয়া হচ্ছে। এই চক্রাকার বদলি প্রমাণ করে সরকার প্রতিটি চাল চালছে অত্যন্ত মেপে মেপে। রদবদলের দ্বিতীয় এবং সবচেয়ে বড় চমকটির নাম নিউ ইয়র্ক। জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকার কর্মী এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক প্রথম নারী মহাসচিব আইরিন খানকে। আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের মেগা অধিবেশন বসার আগেই তিনি নিউ ইয়র্কে বাংলাদেশের পতাকা হাতে দায়িত্ব বুঝে নেবেন। আইরিন খানের এই নিয়োগ বিশ্ব কূটনীতিতে ঢাকার এক নির্মম মাস্টার স্ট্রোক। বিগত 1.5 দশক ধরে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে যে তীব্র সমালোচনা চলছিল, ওয়াশিংটন থেকে শুরু করে জেনেভা পর্যন্ত যে নিষেধাজ্ঞার তরবারি ঝুলছিল, আইরিন খানকে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি করার মাধ্যমে ঢাকা একচালে সেসব পশ্চিমা সমালোচনাকে স্তব্ধ করে দিল। আইরিন খান নিজেই আন্তর্জাতিক মানবাধিকারের এক বৈশ্বিক ব্র্যান্ড। তাকে যখন বাংলাদেশ নিজের প্রতিনিধি বানায়, তখন জাতিসংঘের ফ্লোরে ঢাকার যে কোনো আইনি এবং কূটনৈতিক নৈতিকতার অবস্থান রাতারাতি এক অনন্য উচ্চতায় পৌঁছে যায়। On the media outlets promptly, impartially, transparently. একই সাথে জাতিসংঘে এতদিনের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিতকে পাঠানো হচ্ছে লন্ডনে বাংলাদেশের নতুন হাই কমিশনার হিসেবে। দীর্ঘদিন ধরে শূন্য থাকা লন্ডনের এই গুরুত্বপূর্ণ চেয়ারটিতে মুহিতের মতো একজন অভিজ্ঞ কূটনীতিকের অন্তর্ভুক্তি যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ককে আরও বেগবান করবে বলে মনে করা হচ্ছে। এই মেগা রদবদল নিয়ে ইতিমধ্যেই বাংলাদেশের কূটনৈতিক অলিন্দে এবং বুদ্ধিজীবী মহলে দুটো সম্পূর্ণ বিপরীতধর্মী এবং ক্ষুরোধার দৃষ্টিভঙ্গির জন্ম হয়েছে। বিতর্কটি মূলত পেশাদার কূটনৈতিক বনাম
রাজনৈতিক বিবেচনায় নিয়োগের চিরন্তন দ্বন্দ্বকে ঘিরে। প্রথম দৃষ্টিভঙ্গির প্রবক্তা হলেন সাবেক কেরিয়ার কূটনীতিকরা। তাদের মতে জাতিসংঘের উপস্থায়ী প্রতিনিধি হিসাবে বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক AKM ওয়াহিদুজ্জামানের মতো রাজনৈতিক চেহারার অন্তর্ভুক্তি কিংবা মরিশাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব M ফরহাদুল ইসলামকে রাষ্ট্রদূত হিসেবে পাঠানো ফরেন সার্ভিসের প্রাতিষ্ঠানিক কাঠামোকে দুর্বল করতে পারে। অন্য পিঠে দ্বিতীয় দৃষ্টিভঙ্গির সমর্থকরা বলছেন ভিন্ন কথা। তাদের যুক্তি, একটি নতুন সরকার যখন জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসে তখন আন্তর্জাতিক মহলে তাদের নিজস্ব রাজনৈতিক এবং কৌশলগত ভীষণ বাস্তবায়ন করার জন্য শতভাগ বিশ্বস্ত এবং আন্তর্জাতিকভাবে প্রভাব খাটানোর মতো মানুষের প্রয়োজন হয়। আমেরিকা যুক্তরাজ্য বা ভারতের মতো বড় বড় গণতান্ত্রিক দেশেও গুরুত্বপূর্ণ স্টেশনে পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্টস দেওয়ার নজির ভুরি ভুরি। তাই নতুন সরকারের নতুন কূটনৈতিক স্ট্র্যাটেজি সফল করতে এই পরিবর্তন আংশিকভাবে হলেও যৌক্তিক এবং গ্রহণযোগ্য। নিয়োগের এই অভ্যন্তরীণ বিতর্ক একপাশে সরিয়ে রাখলে একটি সত্য দিবালোকের মতো স্পষ্ট। এই রদবদলের মাধ্যমে ঢাকা, ওয়াশিংটন, দিল্লি আর লন্ডনের কাছে একটি কড়া বার্তা পাঠিয়ে দিল, বাংলাদেশ আর পুরনো এবং গতানুগতিক কূটনীতির বৃত্তে আটকে নেই। নিউ ইয়র্ক থেকে ঢাকায় ফিরে এসে সালাউদ্দিন নোমান চৌধুরী যখন নতুন পররাষ্ট্র সচিবের চেয়ারে বসবেন তখন তার টেবিলের সামনে থাকবে এক নতুন বাংলাদেশের পররাষ্ট্রনীতির খসড়া। আয়ারল্যান্ড, আর্জেন্টিনা, ডেনমার্ক এবং পর্তুগালে ইতিমধ্যে যে নতুন রাষ্ট্রদূতরা দায়িত্ব নিয়েছেন তাদের মূল কাজ হবে কেবল দ্বিপাক্ষিক সম্পর্ক রক্ষা নয়, বরং দেশের রেডিমেড গার্মেন্টস এবং নতুন অর্থনৈতিক স্বার্থের নতুন বাজার খোঁজা। পরাশক্তিগুলো এতদিন ভাবত নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে বা আঞ্চলিক ভূরাজনীতির জুজু দেখিয়ে ঢাকাকে নিজেদের পকেটে রাখা যাবে, কিন্তু জাতিসংঘে আইরিন খানের উপস্থিতি আর দিল্লিতে আসাদ আলম সিয়ামের এই গম্ভীর পদায়ন প্রমাণ করে বাংলাদেশ এখন নিজের স্বার্থ রক্ষায় বিশ্ব মঞ্চে তার তুরুপের তাসগুলো চালতে শুরু করেছে। দাবার বোর্ডে চাল দেওয়া হয়ে গেছে। এখন দেখার বিষয় নয়াদিল্লির সাউথ ব্লক কিংবা ওয়াশিংটনের হোয়াইট হাউস ঢাকার এই নতুন কূটনৈতিক চালের মুখে কিভাবে তাদের পরবর্তী কৌশল সাজায়। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।